ফরিদপুরে ত্রাণ নিতে যাওয়ার পথে বাসের ধাক্কায় পিকআপের 14 যাত্রী নিহত। সড়ক দুর্ঘটনায় আরো 4 জেলায় 5 জনের প্রাণহানি। সাভারের গেন্ডা এলাকায় কাপড়ের দোকানে এসি বিস্ফোরণে দগ্ধ 5 দোকান মালিক সহ 2 জনের অবস্থা আশঙ্কাজনক। জিম্মি থেকে মুক্ত এমভি আব্দুল্লাহ পাড়ি দিচ্ছেন এডেন মহাসাগরের ঝুঁকিপূর্ণ এলাকা। পাহাড়ে ইউরোপীয় ইউনিয়নের 2টি জাহাজ। চুয়াডাঙ্গায় সর্বোচ্চ 40.6 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড। গরমে অতিষ্ঠ জনজীবন, 7 দিনেও নেই বৃষ্টির সম্ভাবনা। স্বাগত জানাচ্ছি সমগ্র বাংলাদেশে। আপনাদের সাথে আছে আমি মাহমুদা মৌমিতা। শিরোনামের পর চলে যাচ্ছি পুরো খবরে। ফরিদপুরের কানাইপুরে বাস পিকআপ সংঘর্ষে একই পরিবারের 4 জন সহ 14 জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত 4 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। আলফাডাঙ্গা এবং গোয়ালমারী উপজেলার বিভিন্ন গ্রাম থেকে পিকআপ নিয়ে ত্রাণ নিতে জেলা সদরে যাচ্ছিলেন তারা। 2টি যানবাহনেরই বেপরোয়া গতির কারণেই এই দুর্ঘটনা বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার সকালে ফরিদপুরের আলফাডাঙ্গা থেকে পিকআপে চড়ে সরকারি ত্রাণ নিতে জেলা কার্যালয়ে যাচ্ছিলেন নারী শিশুসহ 18 জন। পথে কানাইপুর এলাকায় মাগুরাগামী ইউনিক পরিবহনের একটি বাসের সঙ্গে পিকআপটির সংঘর্ষ হয়। এই রাস্তায় যে গর্ত না, এই আরাকারার কারণে অ্যাক্সিডেন্টটা বেশি হয়। এই গাড়ি এখানে রানিং থাকলে যে লাভ দিয়ে পরে ওইটার লগে লাগছে। এতে ঘটনাস্থলেই মারা যান 6 নারী, 3 পুরুষ ও 2 শিশু। আহতদের উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে ভর্তির পর সেখানে মারা যায় নারী শিশু সহ 3 জন। পিকআপ যেটা আলফাডাঙ্গা থেকে ফরিদপুর শহরে যাচ্ছিল, সেই পিকআপের অধিকাংশই মহিলা বাচ্চা ছিল। এই পিকআপের মোট 15 জন যাত্রী আমরা খবর পাই। 15 জন যাত্রী 11 জন যাত্রী ঘটনাস্থলে মারা যায়। দুর্ঘটনার পর ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিস। কর্মকর্তারা জানান বেপরোয়া গতির কারণে এই দুর্ঘটনা। চালক এবং আরেকটা সামনে বাচ্চা আটকা ছিল এবং ট্রাকের পিছনে খোলা জায়গায় অনেক লোক থাকার কারণে যেহেতু দ্রুত গতিতে দুর্ঘটনাটা ঘটছে, সেই ক্ষেত্রে অনেক লোকই ছিটকে পড়ে গেছে। স্থানীয়দের অভিযোগ, রাস্তাটি খানাখন্দ ও ভাঙাচোরায় ভরা, যে কারণে পথটিতে চলতে প্রায় ঘটে দুর্ঘটনা। এইখানে এই দীর্ঘদিন মাঝে মধ্যে এই অ্যাক্সিডেন্টগুলি হয়। আমি বিশেষ করে সরকারের দৃষ্টি আকর্ষণ করব, যাতে এই অ্যাক্সিডেন্ট প্রবণ এলাকাটাকে কিভাবে এই রাস্তাকে প্রসারিত করে আপনার সাইড লেন করে দেওয়া হয়। ঘটনা তদন্তে 5 সদস্যের কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। তাদের 3 দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। 5 সদস্যের একটি তদন্ত কমিটি করেছি বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে। এখানে পুলিশ সুপার মহোদয়ের প্রতিনিধি, হাইওয়ে পুলিশের প্রতিনিধি, আমাদের রোডসের এক্সিডেন্ট এবং ফায়ার সার্ভিসের প্রতিনিধি থাকবেন। তারা 3 দিনের মধ্যে এই তদন্ত রিপোর্ট জমা দিবেন। দুর্ঘটনায় নিহতদের পরিবারকে 5 লাখ টাকা ও আহতদের 3 লাখ টাকা সহায়তা দেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আরো জানাতে ফরিদপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী SM মাসুদুর রহমান। মাসুদুর, আহতদের কি অবস্থা যারা আছেন এবং নিহতদের পরিচয় পাওয়া গেছে কিনা, তাদের সবার পরিচয় জানতে পেরেছেন কিনা? হ্যাঁ, দুর্ঘটনার পরেই উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে আহতদেরকে আনা হয় এবং নিহত লাশও ফরিদপুরের এই হসপিটাল মর্গে আনা হয়। এরপরে মর্গের থেকেই সকলের পরিচয় নিশ্চিত হওয়ার পরে স্বজনদের কাছে লাশগুলো হস্তান্তর করা হয়। আর সড়কের এই দুর্ঘটনায় সাধারণত ঘটনাস্থলেই 11 জন এবং হসপিটালে 1 শিশু 1 নারী 2 জন। ঢাকার পথে আশঙ্কাজনক অবস্থায় 1 রোগী নেওয়ার পথে সেখানে 1 জনের মৃত্যু। মোট 14 জনের এই মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে ফরিদপুরের ঢাকা খুলনা মহাসড়কের কানাইপুরের দিকনগর এলাকায়। এরপরে প্রশাসন এবং ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ সহ ঊর্ধ্বতন সকল সংস্থা তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উদ্ধার কর্মকাণ্ড চালিয়ে হতাহতদেরকে হসপিটালে এবং নিহতদেরকে স্বজনের কাছে দেন। এই ফরিদপুর জেলা প্রশাসক কামরুল হাসান তালুকদার এই লাশগুলো দাফন জন্য সহায়তা হিসাবে তাৎক্ষণিক 20,000 টাকা করে প্রত্যেক মৃত ব্যক্তির স্বজনের কাছে হস্তান্তর করেছেন। আর পরবর্তীতে তাদের ক্ষতিপূরণ বাবদ
এই যে সড়কের প্রাণ ঝরার কারণে নিহতদেরকে 5 লক্ষ টাকা এবং আহতদেরকে 3 লক্ষ টাকা প্রদান করবে। আমরা জানতে পেরেছি ফরিদপুরের ফরিদপুরের আলফাডাঙ্গা এবং বোয়ালমারী এই দুটি উপজেলার বেশ কিছু গ্রামের কিছু অসহায় মানুষ ত্রাণ সামগ্রী নেওয়ার জন্য ফরিদপুরের ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় আঞ্চলিক যে কার্যালয় সেখানে তারা এই পিকআপে করে আসছিলেন। সকালে আসার পথে বাস এবং এই পিকআপের সংঘর্ষে এই পিকআপের সকল যাত্রী এই হতাহতের ঘটনায় নিহত এবং আহত হয়। আহতরা ইতিমধ্যে আহত 4 জন ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি আছে। তারা চিকিৎসাধীন অবস্থায় আছে। চিকিৎসক বলেছেন তারা এখনও সংকটাপন্ন অবস্থায় আছে, তবে 2 জনের অবস্থা আশঙ্কাজনক এবং অন্যদের চিকিৎসাও চলছে। আর এই লাশগুলো হস্তান্তরের পরে এখন গ্রামের বাড়িতে শোকের তদন্ত কমিটি কাজ শুরু করেছে কি জানা গেছে। রফিকুল ইসলাম তার স্ত্রী 4 জন। হ্যাঁ, ইতিমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সেই তদন্ত কমিটি সড়কে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওই ট্রাক এবং বাসের গতি এবং বাসের যে ফিটনেস অন্যান্য কিছু তারা পর্যবেক্ষণ করছেন। স্থানীয়দের কাছ থেকে তথ্য নিচ্ছেন, তারা সংবাদ সংগ্রহ করছেন, গোয়েন্দা তথ্য ভিত্তিতেও তারা অবজারভেশন করছেন। তদন্ত প্রতিবেদনের কার্যক্রম তারা পরিচালনা করছেন বলেও আমাদেরকে জানিয়েছেন প্রশাসন। এছাড়া এই যে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, এই দুর্ঘটনার কারণ হিসাবে যারা বলেছেন যে অতিরিক্ত। অনেক ধন্যবাদ আমাদেরকে এই বিষয়ে তথ্য দেওয়ার জন্য। এদিকে ময়মনসিংহ, শেরপুর এবং ঝালকাঠি এবং জামালপুরে আলাদা সড়ক দুর্ঘটনায় 5 জন নিহত এবং কমপক্ষে 20 জন আহত হয়েছেন। সকাল 8:30টার দিকে ময়মনসিংহের তারাকান্দা উপজেলার রামচন্দ্রপুর এলাকায় 2 বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। পুলিশ এবং ফায়ার সার্ভিস জানায় সংঘর্ষের পর বাস দুটি সড়কের পাশের জমিতে উল্টে পড়ে যায়। এতে ঘটনাস্থলে 2 যাত্রী নিহত হন। আহতদের মধ্যে 6 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে শেরপুরের হাওড়া আমতলায় এলাকায় বাস চাপায় এরশাদ আলী নামে মসজিদের এক ইমাম নিহত হয়েছেন। এছাড়া ঝালকাঠির বাসন্ডা ব্রিজ এলাকায় ট্রাক চাপায় নেসারাবাদ মাদ্রাসার খাদেম আবুল কালাম এবং জামালপুরের মেলান্দহে ইজি বাইক চাপায় আয়াত নামে এক শিশু নিহত হয়েছেন। একটা ঢাকার দিকে যাচ্ছি, আরেকটা হলো শেরপুর আসছে, ঢাকা থেকে শেরপুর, আরেকটা শেরপুর থেকে ঢাকা যাইতেছে। এই দুইটাই সংঘর্ষটা হয়েছে আর যার ফলে এই মারাত্মক অ্যাক্সিডেন্টটা হয়েছে আর। সাভারে একটি কাপড়ের দোকানে এসি বিস্ফোরণে দগ্ধ 2 জন সহ 5 জন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসক। সোমবার রাতে গেন্ডা এলাকায় টিনশেড ভবনে আদ্রিতা ফেব্রিক্স অ্যান্ড টেইলার্স নামে কাপড়ের দোকানে এই বিস্ফোরণ ঘটে। ফায়ার সার্ভিস জানায় বিস্ফোরণে কাপড়ের দোকানে টিনের চাল দুমড়ে মুচড়ে যায়। দগ্ধ দোকান মালিক ইউসুফ আলী এবং তার বন্ধু নাহিদ মিয়াকে শেখ হাসিনা জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের শরীরে 30 এবং 45% পুড়ে গেছে। বাজার থেকে বেরোয় বাসার দিকে যাওয়ার রওনা করছি, বিকট একটা শব্দ হয়েছে। যে বিকট একটা শব্দ হওয়ার পরে কাজ ছিটাইছে, আমরা আহত হয়েছি। এসি থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় দোকানে থাকা 3 জন মোটামুটি দগ্ধ হয়েছে, প্রায় 30 থেকে 40%। এর মধ্যে 2 জনের অবস্থা নাকি আশঙ্কাজনক। তাদেরকে এনাম মেডিকেল থেকে ঢাকা মেডিকেল স্থানান্তর করা হয়েছে। এছাড়া পথচারী সহ আরও বেশ কয়েকজন আহত হয়েছে। জিম্মি দশা থেকে মুক্ত হওয়া এমভি আবদুল্লাহ এখনও পাড়ি দিচ্ছে এডেন মহাসাগরের জলদস্যু প্রবণ এলাকা। মঙ্গলবার মধ্যরাতে দস্যু ঝুঁকি প্রবণ এলাকা থেকে নিরাপদে আরব সাগরে পৌঁছবে। দুবাইয়ের পথে থাকা এমভি আবদুল্লাহকে পাহাড়ে দিয়ে নিয়ে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়নের 2টি জাহাজ। সোমালিয়া জলদস্যুদের থেকে মুক্ত হওয়ার পর বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ দুবাইয়ের আল হারমিয়া বন্দরের উদ্দেশ্যে রওনা হয় শনিবার রাত 3টায়। জাহাজটি 465 নটিক্যাল মাইলের বেশি পথ পাড়ি দিয়ে মঙ্গলবার দুপুরে এডেন মহাসাগরের উচ্চ দস্যুপ্রবণ এলাকায় পৌঁছে। আরও 65 থেকে 70 নটিক্যাল মাইল পথ পাড়ি দিলে আরব মহাসাগরের নিরাপদ জায়গায় পৌঁছাবে এমভি আবদুল্লাহ। জাহাজের পেছনে স্পেন ও ইতালির 2টি জাহাজ পাহারায় থাকায় কম গতিতে চলছে এমভি আবদুল্লাহ। ওমান সাগরে গেলে গতি বাড়ানো হবে জাহাজের। কারণ উনি চাচ্ছেন না যে নৈবী জাহাজ থেকে দূরত্বটা বেড়ে যাক, যেহেতু আমরা এখনও হাই রিস্ক এরিয়াতে আমঘাট এখানে নেওয়ার কোনো সুযোগ নাই। তো নেভি থাকাতে আমাদের এখন এদিক দিয়ে এটা ক্লিয়ার হয়ে গেলে দেন উই আর মনে করেন মোটামুটিভাবে বলতে পারেন যে একটা সেফ জোনে চলে আসবো। এদিকে জাহাজের চারপাশে লাগানো আছে কাঁটাতারের বেড়া। আবার যদি দস্যু আক্রমণ করে তাহলে যাতে
তাদের প্রতিরোধ করা যায় সেজন্য এই ব্যবস্থা রাখা হয়েছে। পাইরেটস চলে আসবে, কিছু করার নেই। ওটা হচ্ছে কি কাঁটাতার দেওয়া থাকলে আপনাকে টাইমটাকে ডিলে করে, এক্সটেন্ড করে, যে জাহাজে উঠতে আগে সময় লাগতো 10 মিনিট, এই কাঁটাতার দেওয়া থাকতে হয়তো এই যে সময় লাগবে আরও 2 ঘন্টা। ওই 2 ঘন্টা কি করবে, আমরা যে সময় নেভিকে বলবো, নেভি আমাকে এসে মানে রেস্কিউ করবে, এই জন্য এগুলো দেওয়া থাকে। জাহাজটি 22 এপ্রিল সকালে দুবাইয়ের আল হারমিয়া বন্দরে নোঙর করবে। পরে 55,000 মেট্রিক টন কয়লা খালাস করা হবে। আলমগীর সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। ঢাকা, রাজশাহী, রংপুর সহ 8 বিভাগের উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গায় 40.6 ডিগ্রি সেলসিয়াস। সকাল থেকে তীব্র রোদের তাপে দুর্বিষহ সাধারণ মানুষ, বেশি বিপাকে দিনমজুর এবং শ্রমজীবীরা। এছাড়া পটুয়াখালীর খেপুপাড়ায় বইছে মাঝারি তাপপ্রবাহ। বৈশাখের শুরুতেই তীব্র রোদে পড়ছে রাজশাহী অঞ্চল। তীব্র গরমের কারণে ঘরের বাইরে বের হওয়া কঠিন হয়ে পড়েছে। গত সপ্তাহ ধরে বরিশাল, রাজশাহী, মেহেরপুর, পটুয়াখালীতে, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার এবং সীতাকুণ্ডতে তাপমাত্রা থাকছে 38 ডিগ্রি সেলসিয়াসের উপরে। ঢাকা সহ 7টি বিভাগের উপর দিয়ে বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। এর মধ্যে সোমবার পটুয়াখালীতে তাপমাত্রা উঠেছে 40 ডিগ্রির উপরে। প্রচণ্ড রোদ আর ভ্যাপসা গরমে অসহনীয় হয়ে উঠেছে জনজীবন। সবচেয়ে বেশি বিপাকে দিনমজুর এবং শিশুরা। ভ্যাপসা গরমে অতিষ্ঠ পটুয়াখালীর কলাপাড়ার মানুষ। ঘরের বাইরে যাওয়াই কঠিন হয়ে পড়েছে। সবচেয়ে বেশি বিপাকে শ্রমজীবীরা। হাসপাতালে বাড়ছে বয়স্ক ও শিশু রোগী। এখন প্রচন্ড গরম লাগতেছে, গরমের ঠেলায় দোকানদারি কিছু করতে পারতেছি না। গরমের কারণে ঘর থেকে বাইরে নদীর পাড়ে ঘুরতে আসছি, এখানেও অনেক গরম। তীব্র গরমের জন্য রাঙামাটিতে বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ। অনেক এলাকায় দেখা দিয়েছে পানির সংকট। বেশি দুর্ভোগে দুর্গম এলাকার বাসিন্দারা। কক্সবাজারেও গরমের জন্য আয় উপার্জনে ভাটা পড়েছে নিম্ন আয়ের মানুষদের। বিপাকে পর্যটকরাও। এমন তাপপ্রবাহ আরও কয়েকদিন চলার পূর্বাভাস আবহাওয়াবিদদের। চট্টগ্রামের গছবদিন মূলত হালকা থেকে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। 18 তারিখ পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে। 18 তারিখের পর থেকে হালকা বা মাঝারি জন্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। টানা তাপপ্রবাহে রাজশাহীতে অসুস্থ হয়ে পড়ছেন অনেকে। দুপুরের পর থেকে ফাঁকা থাকছে রাস্তাঘাট। তাপমাত্রা খুবই বেশি, কারণ হচ্ছে যে কি মানে মানুষ চলাচল করতে অনেক অসুবিধা হচ্ছে, কষ্ট হচ্ছে। ভাড়া কম, বেশি 1-2 ঘন্টা থেকে বেশি আছে। চুয়াডাঙ্গায় তীব্র গরমের কারণে বাইরে বেশিক্ষণ থাকতে পারছেন না মানুষ। যাত্রীও পাচ্ছেন না রিক্সা ও ভ্যান চালকরা। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরো জানাতে চুয়াডাঙ্গা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মালিক আবর। মানিক, এখন কি অবস্থা? যেহেতু একেবারে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল, রাজধানীতে কিন্তু বৃষ্টি হচ্ছে এখন। আপনাদের ওখানে কি কোনো বৃষ্টির সম্ভাবনা আছে কিনা, কি বলছে আবহাওয়া অফিস? চুয়াডাঙ্গায় আজকের তাপমাত্রা 40.6 ডিগ্রি সেলসিয়াস, যেটা হচ্ছে এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা। তো আজকে সকাল থেকে আমরা যেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে সকাল থেকে তীব্র রোদের তাপ। সকাল 9টার পর থেকে রোদের তাপ বেড়ে গিয়েছে এবং দুপুর 1টা গড়িয়ে যাওয়ার পর থেকেই আমরা দেখেছি শহরে মানুষের উপস্থিতি কমতে শুরু করেছে এবং জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘরের বাইরে আসেনি। যারা এসেছেন তারা দ্রুত কাজ ছেড়ে ফিরে যাওয়ার চেষ্টা করেছেন। আর ছিন্নমূল মানুষ, যারা দিনমজুর শ্রেণীর মানুষ, যারা রিক্সা ভ্যান চালিয়ে উপার্জন করেন, তারা শহরে আসলেও তারা কাঙ্ক্ষিত যাত্রী পাননি এবং অনেকেই এই রোদ গরমে কষ্ট করে তাদের কাঙ্ক্ষিত কাজ করার চেষ্টা করেছেন, কিন্তু আশানুরূপ যাত্রী অনেকেই পাননি। তাদের উপার্জন যতটুকু হওয়ার কথা তা হয়নি। তো এই অবস্থার ভেতরে আজকে সারাটা দিন কেটেছে। তো এ ব্যাপারে আমি কথা বলেছিলাম চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসকদের সাথে, কয়েকজন চিকিৎসকের সাথে আমি কথা বলেছি। তারা বলছেন যে এরকম অবস্থায় রোদে বের না হতে পারলেই ভালো। আর যারা অসুস্থ এবং যাদের বয়স বেশি, বিশেষ করে আর শিশুরা, তাদেরকে কোনো ক্রমেই রোদে যেতে দেওয়া যাবে না। তাদেরকে ঘরের ভিতরে রাখতে হবে, ছায়া স্থানে রাখতে হবে এবং পচা বাসি খাবার এবং বাইরের খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে। তাদেরকে টাটকা খাবার খাওয়াতে হবে এবং তরল জাতীয় খাবার বেশি করে খাওয়াতে হবে। তো কোনো ক্রমেই যাতে এই ব্যাপারটা অবহেলা করা না হয়, এটা চিকিৎসকরা বলছেন। আর চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের যে তথ্য আমি পেয়েছি, সে তথ্য অনুযায়ী এই চলতি মাসের 12 তারিখ থেকে তাপপ্রবাহ শুরু হয়েছে চুয়াডাঙ্গা জেলায়, যেটা হচ্ছে 13 তারিখের পর থেকে আমরা লক্ষ্য করছি যে তাপমাত্রা
বেলা 12টার পর থেকে বাড়ছে এবং শেষ পর্যন্ত 3টার পর থেকে তা 38 ডিগ্রি অতিক্রম করছে। তো এই প্রেক্ষাপটে আসলেই মানুষকে খুব দুর্বিষহ জীবনযাপন করতে হয়েছে এবং মানুষ এই দুর্বিষহ জীবনযাপনের মধ্যে তারা তাদের জরুরি প্রয়োজনীয় কাজ করার জন্য যেটুকু কাজ না করলেই নয় সেজন্য তারা বাইরে এসছেন, কাজ করেছেন। তবে দুর্বিষহ একটা কষ্টের মধ্যে দিয়ে মানুষকে সময় কাটাতে হচ্ছে। মালিক আকবর, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে এই বিষয়ে তথ্য দেওয়ার জন্য। লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের ছাত্রলীগের 4 নেতাকর্মীকে গুলি এবং কুপিয়ে আহত করার ঘটনায় থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাজী মামুনুর রশিদ বাবলু সহ 21 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। সকালে আহত এম সজীবের মা বাদী হয়ে মামলাটি করেন। এতে 11 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত 20 জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় চন্দ্রগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম তাজু এবং কর্মী ফারুক হোসেন এবং বাবুকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে পাঁচপাড়া যদির পুকুরপাড় এলাকায় এম সজীব সহ ছাত্রলীগের 4 নেতাকর্মীর উপর হামলা চালায় দুর্বৃত্তরা। লক্ষ্মীপুরের ভবানীগঞ্জে ঘরে ঢুকে নারীকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা 10 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও 4 জনকে আসামি করে মামলা হয়েছে। সকালে সদর থানায় মামলাটি করেন নিহতের বাবা ইসমাইল হোসেন। তবে এখনো কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। জমি নিয়ে বিরোধের জেরে গত সোমবার ঘরে ঢুকে মোহাম্মদ আলাউদ্দিন এবং তার স্ত্রী জ্যোৎস্না বেগমকে কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় তাদের সদর হাসপাতালে নিলে চিকিৎসক জ্যোৎস্নাকে মৃত ঘোষণা করেন। আলাউদ্দিনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। পুলিশ বলছে আসামিদের ধরতে তাদের অভিযান চলছে। বখাটে কিশোর চক্রের দৌড়াতে অতিষ্ঠ মানিকগঞ্জবাসী। গত 6 মাসে জেলার বিভিন্ন এলাকায় অর্ধশতাধিক মারামারির ঘটনায় জড়িত উঠতি বয়সী এসব কিশোর। একের পর এক অপরাধে জড়িয়ে পড়ছে স্কুলের বখাটে শিক্ষার্থীরা। পুলিশ বলছে তাদের দৌরাত্ম্য মোকাবিলা করতে হবে পারিবারিক এবং সামাজিকভাবে। অন্যদিকে রাজনৈতিক ছত্রছায়ায় বখাটে কিশোরদের বেপরোয়া হওয়ার অভিযোগ রয়েছে। 24 মার্চ মানিকগঞ্জ শহরের তালতলা এলাকায় বখাটে কিশোর দলের সদস্যরা কুপিয়ে আহত করে 10ম শ্রেণীর ছাত্র তন্ময়কে। চলতি মাসে এমন আরও 4টি ঘটনায় গুরুতর আহত হয় স্কুল শিক্ষার্থী সহ 10 জন। কিছু কিছু পোলাপানদের আমি চিনছি, যেমন ওদের সিনিয়ররা ছিল, আবার অনেক ছোট ছোট পোলাপানও ছিল, তারা পড়ালেখা করেন আর কি। ওরা অবৈধ কাজ করে, নেশা করে, খারাপ কিছু নেশা করতে পারে দেখেই আমার ছেলেটা এরকম কোবাইতে পারছে। গত 6 মাসে জেলার বিভিন্ন এলাকায় এমন ঘটনা অর্ধশতাধিক। তুচ্ছ কারণে হামলা ও দেশীয় অস্ত্র নিয়ে বেপরোয়া হয়ে উঠেছে বখাটে কিশোররা। প্রতিবাদ করতে গেলেও পড়তে হয় জীবন মরণ শঙ্কায়। আমাকে 4 জন উঠছি, একজন হলো নামায় আগে প্রথম মারা আরম্ভ করছে, তারপর আমাকে রিক্সার থেকে মাইরে করছে। আমি আর ও হলো দৌড়ে আইছি। শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর, নগর ভবন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড অফিস, পৌরসভা মার্কেট, তালতলা সহ অন্তত 20টি স্পটে সক্রিয় 2 শতাধিক কিশোর চক্র। রাজনৈতিক ছত্রছায়ায় অনেকটা নির্ভয়ে অপরাধে জড়িয়ে পড়ছে তারা। পুলিশের সক্রিয় ভূমিকা, রাজনৈতিক নেতৃবৃন্দের সদিচ্ছা ও প্রশাসনের ভূমিকা যদি সঠিক থাকে তাহলে এটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব। এগুলোর বিপক্ষে সর্বাত্মক শক্তিশালী অবস্থানে আছে। সুনাম ক্ষুণ্ণ হয় এরকম কোনো কাজের সমর্থন আমি মনে করি যে ছাত্র সমাজ দেয় না, এবং যারা জড়িত তাদের বিপক্ষে কঠিন আইনি পদক্ষেপ গ্রহণ করা হোক। অনেক ঘটনায় বিভিন্ন সময় মামলা হলেও বেশিরভাগ অভিযুক্ত থাকছে ধরাছোঁয়ার বাইরে। পুলিশ বলছে এই সমস্যা মোকাবেলা করতে হবে পারিবারিক ও সামাজিকভাবে। শুধুমাত্র পুলিশের উপর নির্ভর করে যদি মনে করেন যে মাদক নিয়ন্ত্রণ, নির্মূল বা বিশৃঙ্খলা নিয়ন্ত্রণ, এটা কিন্তু অনেক কঠিন একটা কাজ। বখাটে কিশোরদের বেপরোয়া চলাফেরায় অপ্রীতিকর পরিস্থিতিতে পড়তে হচ্ছে অভিভাবকদেরও। এখনই তাদের কঠোরভাবে নিয়ন্ত্রণ করা জরুরি বলে মনে করেন সচেতন মহল। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মিয়ানমারের সংঘাতের জেরে আবারও দেশের 9 সীমান্তরক্ষী এবং 3 সেনা সদস্য পালিয়ে এসেছে। সকালে বান্দরবানের রাইখংছড়ি সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করে তারা। এর আগে রোববার একদিনে অনুপ্রবেশ করে আরও 14 বিজেপি সদস্য। এই নিয়ে গত কয়েকদিন বাংলাদেশে পালিয়ে এসেছেন 26 জন। মিয়ানমারে চলমান সংঘর্ষের জেরে গত মার্চ এবং এপ্রিল মাসে মিয়ানমার সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা সহ 194 বিজেপি এবং সেনা সদস্য বাংলাদেশে আশ্রয় নেয়। সবাই নাইখংছড়ি বিজেপি ব্যাটালিয়নে রয়েছেন।
নীলফামারীতে বুদ্ধি প্রতিবন্ধী নারীকে ধর্ষণের ঘটনায় 6 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতরাতে সদরের হাজীগঞ্জ বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায় রোববার মধ্যরাতে ওই নারীকে ধর্ষণ করেন কয়েকজন। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহবুব হাসান জর্জ বাদী হয়ে থানায় মামলা করেন। গতরাতে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের ধরতেও অভিযান চলছে। হলেও সে একে একে সব আসামিকে চিনতে পেরেছে। আরও কোনো আসামি আছে কিনা, এই মেয়েটার সাথে এই ধরনের ইতিপূর্বেও কোনো ঘটনা ঘটেছে কিনা, এই বিষয়গুলো সামনে রেখে আমরা তদন্ত অব্যাহত রেখেছি। 7 মাস পর আবার শুরু হচ্ছে লক্ষ্মীপুরের রামগতি এবং কমলনগর উপজেলার মেঘনা তীর রক্ষা বাঁধের কাজ। স্থানীয় সংসদ সদস্য কাজে অনিয়ম এবং গাফিলতি দেখলেও পানি উন্নয়ন বোর্ড তা অস্বীকার করেছে। তারা বলছে পুরো দমে কাজ চলছে, মেয়াদের মধ্যে তা শেষ হবে। 2021 সালের জুনে লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগরের 33.26 কিলোমিটার নদীর তীর রক্ষা বাঁধ নির্মাণ প্রকল্প পাশ হয়, যার ব্যয় ধরা হয় 3090 কোটি টাকা। একই বছরের আগস্টে 99টি প্যাকেজের মাধ্যমে 43টি ভাগে 13.5 কিলোমিটার বাঁধের কাজ শুরু হয়। 2023 সালের জুলাইয়ে বালু সংকট দেখিয়ে কাজ বন্ধ করে দেয় ঠিকাদাররা। 7 মাস পর আবারও নির্মাণ কাজ শুরু হয়েছে। এরই মাঝে বেশ কয়েকবার রামগতি ও কমলনগরে প্রায় 15টি পয়েন্টে দেখা দিয়েছে ভাঙন। এতে আতঙ্কিত নদী তীরের প্রায় 7 লাখ মানুষ। 2.5 বছরেও কাজের দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় তারা ক্ষোভ জানান। আমাদের এই অঞ্চলের হাজার হাজার একর ফসলি জমি, মানুষের ঘর বাড়ি অনেক কিছুই বিলীন হয়ে গেছে। আমাদের এই এলাকার অসহায় মানুষ যারা এই নদী ভাঙার কারণে নিজের ঘরটু বাড়ি হারিয়ে বিভিন্ন রাস্তার পাশে অসহায় জীবনযাপন করছেন। পুরোদমে কাজ চলছে জানিয়ে মেয়াদের মধ্যে তীর রক্ষা বাঁধের কাজ শেষ হওয়ার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। যেসব জায়গা বেশি ভাঙন প্রবণ মনে হচ্ছে আমরা সেসব জায়গাতে আমরা ডিটেক্ট করছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি। এ পর্যন্ত প্রজেক্টের প্রোগ্রেস আছে 12%। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি কাজটা এক্সপেডিট করার জন্য এবং নির্ধারিত সময়ের ভিতরে কাজটা সমাপ্তির জন্য। তবে কাজে নানা অনিয়ম ও গাফিলতি হয়েছে বলে মনে করেন স্থানীয় সংসদ সদস্য। তো কোনো প্যাকেজ কমপ্লিট হয়নি এই কারণে, কারণ বস হয়তো জিও ব্যাগ ফেলা হয়েছে, কিন্তু এখানে ব্লক তো এখনও নাই, যেহেতু এটা 25 সাল পর্যন্ত। তবে আমি কত বেশি করা যায় সে নিয়ে আমি কাজ চেষ্টা করব। 2025 সালের ডিসেম্বরে প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিলুপ্তির মুখে পড়া শকুন রক্ষায় দিনাজপুরের বীরগঞ্জে কাজ করছে শকুন উদ্ধার এবং পরিচর্যা কেন্দ্র। দেশের বিভিন্ন প্রান্তে উদ্ধার হওয়া শকুন এই কেন্দ্রে নিবিড় পরিচর্যা এবং চিকিৎসার মাধ্যমে সুস্থ করে প্রকৃতিতে অবমুক্ত করা হয়। বন বিভাগ এবং IUCN এর যৌথ উদ্যোগে স্থাপিত এই কেন্দ্রে পাখি দেখতে দূর দূরান্ত থেকে আসেন দর্শনার্থীরা। 4 মাস আগে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে কয়েকটি অসুস্থ শকুন নিয়ে আসা হয় সিংড়া জাতীয় উদ্যানে। দেশের একমাত্র শকুন উদ্ধার ও পরিচর্যা কেন্দ্রে চিকিৎসা শেষে 4 এপ্রিল এই পাখিদের অবমুক্ত করা হয়। দেশের কোথাও শকুন আটক বা অসুস্থ হওয়ার খবর পেলে সেখানে ছুটে যান পরিচর্যা কেন্দ্রের কর্মীরা। পাখিটি পরিচর্যা কেন্দ্রে নিয়ে এসে চলে সেবা ও চিকিৎসা। সাধারণত 4 থেকে 5 মাস কেন্দ্রে পরিচর্যার পর প্রকৃতিতে অবমুক্ত করা হয়। মোবাইলে যোগাযোগ হয়, তারপর আমরা গাড়ি টাড়ি নিয়ে আসি আর কি। আনার পর যেটা দুর্বল থাকে সেটা ডাক্তারখানায় নেওয়া হয় দিনাজপুরে, ট্রিটমেন্ট করার পরে আবার এখানে সুস্থ করার পরে এখানে ছাড়া হয়। মহাবিপন্ন প্রাণী শকুন রক্ষায় 2014 সালে বন বিভাগ ও ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার IUCN এর উদ্যোগে দিনাজপুরের বীরগঞ্জে সিংড়া জাতীয় উদ্যানে স্থাপিত হয় শকুন উদ্ধার ও পরিচর্যা কেন্দ্র। এ পর্যন্ত 1.5 শতাধিক শকুন উদ্ধার ও পরিচর্যার পর প্রকৃতিতে অবমুক্ত করেছে এই কেন্দ্র। দীর্ঘ পথ পরিচালন করে যখন আমাদের এই দেশে আসে তখন খাবার না পেয়ে দুর্বল হয়ে তারা বিভিন্ন জায়গায় মাটিতে বসে, তখন লোকাল লোকজন মানুষজন এদেরকে ধরে ফেলে। আর এই কারণে আমরা বন বিভাগের সহযোগিতায় এদেরকে উদ্ধার করে আমরা এখানে এনে পরিচর্যা করে থাকি। স্থাপনের পর থেকে এ পর্যন্ত 1.5 শতাধিক এর অধিক শকুন উদ্ধার এবং পরিচর্যা শেষে প্রকৃতিতে অবমুক্ত করে দেওয়া হয়েছে। এটি বাংলাদেশে শকুন সংরক্ষণের ক্ষেত্রে একটি যুগান্তকারী এবং যুগোপযোগী পদক্ষেপ বলে
আমরা মনে করি। কেন্দ্রের পরিসর আরও বাড়ানো হলে বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী রক্ষায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলছেন সংশ্লিষ্টরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পুরনো বছরকে বিদায় এবং নতুন বছরকে স্বাগত জানাতে পাহাড়ি জনপদে চলছে নানা আয়োজন। রাঙামাটির স্টেডিয়ামে জল খেলা উৎসব সাংগ্রাইয়ে মেতেছেন ভিন্ন ভাষাভাষী মারমা জাতিগোষ্ঠীর মানুষরা। নতুন বছরে আনন্দ আর সুখ শান্তির প্রত্যাশা সকলের। মহাসাংগ্রাইপোয়ে বা ঐতিহ্যবাহী জল খেলা অনুষ্ঠানে মারমা জাতিগোষ্ঠীর ছেলেমেয়েরা পরস্পরের দিকে মৈত্রী জল বর্ষণ করে। তারা একে অপরের প্রতি স্নেহ, মমতা, ভালোবাসা প্রকাশ করে এই জলের মাধ্যমে। মঙ্গলবার সকাল থেকেই রাঙামাটির সাংগ্রাই উৎসবে অনুষ্ঠানস্থলে দলে দলে বর্ণিল পোশাকে জড়ো হন পাহাড়িরা। বাঙালিরাও সামিল হন পাহাড়ের এই প্রাণের উৎসবে। অনেক ভালো লাগতেছে। আমি বালুখালীপাড়া বেতবনিয়া থেকে আসছি। আমরা এই বছরটা আসার জন্য খুব এক বছর ধরে আমরা অপেক্ষা করি এই সাংগ্রাইয়ের জন্য আর কি। নতুন বছরে আমরা প্রত্যাশা করতেছি আমরা যাতে শুভ হোক, ভালো হোক, আমাদের মারমাদের এই পানি খেলা যাতে আগামী বছরে আরো ভালোভাবে বানাতে পারে। আয়োজকরা বলছে এখন এই উৎসব শুধু মারমাদের উৎসব নয়, এটি পাহাড়ের সবার আনন্দ আয়োজনে পরিণত হয়েছে। একসাথে সম্প্রীতির বন্ধনে আমরা মারমা জাতিগোষ্ঠীও নিজের সংস্কৃতি, নিজের ঐতিহ্য, নিজের ভাষা সংরক্ষণ করে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা স্বপ্ন দেখছেন স্মার্ট বাংলাদেশে, সেই স্মার্ট বাংলাদেশের পথে আমরা এগিয়ে যাব। দেশের উন্নয়নে সকলের অংশগ্রহণ নিশ্চিত করতে চায় বলেও জানান অনুষ্ঠানে আগত অতিথিরা। বঙ্গবন্ধুর মতোই বাংলাদেশের সকল ঐতিহ্য, সকল উৎসব একসাথে আমরা পালন করে আসছি এবং করব। জল উৎসব ছাড়াও সাংগ্রাই উপলক্ষে ছিল বিভিন্ন স্থানীয় শিল্পীর সাংস্কৃতিক পরিবেশনা। জলকালী এই উৎসবের মাধ্যমে নতুন বছরে সকল গ্লানি, সকল ব্যর্থতা মুছে সফলতার দ্বারপ্রান্তে সবাই উপস্থিত থাকবেন, এই প্রত্যাশার কথাই জানিয়ে যাচ্ছেন এখানে অংশগ্রহণকারীরা। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাঙামাটি। পর্যাপ্ত ক্রেতা না থাকায় বগুড়ার মহাস্থান হাটে বিপুল পরিমাণ টমেটো এবং ঢ্যাঁড়স ফেলে দিয়েছেন কৃষক এবং বিক্রেতারা। সকালে সামান্য কিছু ক্রেতা থাকায় প্রতি কেজি টমেটো 5 টাকা এবং ঢ্যাঁড়স 3 টাকায় বিক্রি হয়। এরপর বাজার ক্রেতা শূন্য হয়ে পড়লে টমেটোর কেজি নেমে আসে 2.5 টাকায়। কৃষকরা জানান, সবজি পরিবহনে যে টাকা খরচ হয়েছে তাই তুলতে পারছেন না, এ কারণে ফিরিয়ে না নিয়ে সবজি ফেলে দিতে বাধ্য হয়েছেন তারা। এদিকে খুচরা বাজারে 1 কেজি টমেটো বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা এবং ঢ্যাঁড়স বিক্রি হচ্ছে 15 থেকে 20 টাকায়। কেজির দাম বলছে 20 টাকা, তাই বলছি না হবে না, 30 টাকা লাগবে। 2.5 টাকা কেজি পাইকারি, খুচরা বেচা হচ্ছে 10 টাকা কেজি, লেবার তাও লোক নেই। মানুষ বিক্রির দলিল সহ হাজার বছরের সংগ্রহ আছে সিলেটের ভাষা সৈনিক মতিনুদ্দিন আহমদ জাদুঘরে। তবে প্রচারের অভাবে ভিড় করেন না দর্শনার্থীরা। অনেকটাই লোকচক্ষুর আড়ালেই রয়ে গেছে বিভাগের একমাত্র প্রত্নতাত্ত্বিক জাদুঘরটি। 18 শতক কিংবা তারও আগে সিলেটে দলিল করে বিক্রি করা হতো মানুষ। অবাক লাগলেও ভাষা শহীদ মতিনুদ্দিন আহমদ জাদুঘরে এর প্রমাণ আছে। সেখানে রক্ষিত দলিলটি 1836 সালে জকিগঞ্জে মানুষ বেচা কেনার। এমন আরও দুর্লভ দলিল, স্মারক ও নিদর্শনের সমৃদ্ধ সংগ্রহশালা এ জাদুঘর। রয়েছে সোনার জরিখচিত মসলিন কাপড়, 13 শতকের শিলালিপি, জুলিয়াস সিজার আমলের মুদ্রা, বিভিন্ন শতকের বন্দুক, হাজার বছর আগের সিলেটের নাগরী ভাষায় লেখা তাম্রলিপিও। তবে এসবের খবর মানুষ জানে না বললেই চলে। সিলেটের প্রাণকেন্দ্রে যে এত সমৃদ্ধ একটি জাদুঘর আছে, আসলে আমার ব্যক্তিগতভাবে আমার এটি জানা ছিল না। মানুষ বিক্রির দলিল আছে বা 2000 বছর পুরনো কয়েন, এগুলো অনেক ঐতিহ্যপূর্ণ জিনিস আছে যেগুলো অন্য কোথাও দেখা যায় না। আমরা ইয়াং জেনারেশন আমরা জানি না এই যে এত সুন্দর সিলেট নগরীর প্রাণকেন্দ্র, এত সুন্দর একটা জাদুঘর। 2005 সালে নগরীর কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ ভবনে ব্যক্তি উদ্যোগে জাদুঘরটি প্রতিষ্ঠা। 4000-এর বেশি নিদর্শন রয়েছে এখানে। চপার প্লেট 1000 বছর আগের একটা দলিল, এটার মধ্যে দলিলটা হচ্ছে পাথরের মধ্যে লিখিত নাগরী ভাষার। আমাদের 2000 বছর আগের কয়েন, আমাদের ঈসা আলাইহিস সালাম জন্মের আগের কয়েন এখানে আছে, আমাদের এখানে আছে। এরকম অনেক জিনিস আছে। নিদর্শনের প্রায় 20 ভাগ ভাষা সৈনিক মতিনুদ্দিনের সংগ্রহ, বাকিটা নিজে সংগ্রহ করেন জাদুঘরের পরিচালক ডাক্তার মোস্তফা শাহজামান চৌধুরী। আমাদের বর্তমান প্রজন্মের অবশ্যই এখানে বেশি করে আসা দরকার। তারা আসলে অন্তত তাদের রুট, সিলেটের ইতিহাস, ঐতিহ্য এবং এই সিলেট একটি প্রাচীন সভ্যতার অংশ, এগুলা তারা জানতে পারবে।
সিলেটের ইতিহাস ঐতিহ্য ভবিষ্যৎ প্রজন্মকে জানাতে জাদুঘরটির প্রচার বাড়ানোর প্রয়োজন বলে মনে করেন দর্শনার্থী ও কর্মকর্তারা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দর সহ বিভিন্ন স্থানে অষ্টমী পুণ্য স্নানে অংশ নিয়েছেন সনাতন ধর্মের মানুষ। ভোর থেকে লাঙ্গলবন্দের ব্রহ্মপুত্র নদে পুণ্যার্থীরা ফুল, বেলপাতা, ধান, দুর্বা ভাসিয়ে পুণ্য স্নানে অংশ নেন। প্রতিবারের মতো এবারও ভারত, নেপাল, ভুটান এবং শ্রীলঙ্কা থেকে এসেছে পুণ্যার্থীরা। ময়মনসিংহ এবং জামালপুরে ব্রহ্মপুত্র নদে স্নান শেষে দয়াময়ী মন্দিরে পূজা অর্চনা এবং অর্ঘ্য প্রদান করেন সনাতন ধর্মের মানুষ। এবারও বসেছে 3 দিনের অষ্টমী মেলা। সিরাজগঞ্জের যমুনা নদীতে অষ্টমীর স্নান শেষে পুণ্যার্থীরা দেশ এবং জাতির মঙ্গল কামনায় প্রার্থনা করেন। প্রতি বছর একবার হয় গঙ্গা স্নান। এটা আমাদের মূলত হলো মানে যেন পাপটা যেটা থাকে বা এটা স্নান করলে যেন দূর হয়ে যায়, এই কারণে আমরা আসি। অষ্টমী উপলক্ষে আমরা চান করতে আসছি, মানে আমাদের বিশ্বাস যে আমাদের পাপগুলা যা আছে সেই পাপ মোচন করার জন্য আমরা এখানে চান করতে আসছি। বগুড়াই থানা থেকে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা এবং পুলিশের উপর হামলার 2 মামলায় ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান নুরুর 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এছাড়া বাকি 8 আসামির 3 দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়। দুপুরে শুনানি শেষে এই আদেশ দেয় আদালত। গত 6 এপ্রিল আলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মিঠুন মিয়াকে ছিনিয়ে আনতে ইউপি চেয়ারম্যান এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুজ্জামান অর্ধশতাধিক মোটরসাইকেল বহর নিয়ে থানায় ঢোকেন। এ সময় পুলিশের উপর হামলা চালিয়ে থানা থেকে মিঠুনকে ছিনিয়ে আনার চেষ্টা করেন। এ ঘটনায় ওসি সহ 6 পুলিশ সদস্য আহত হন। গ্রেপ্তার করা হয় নুরুজ্জামান সহ 9 জনকে। আর এই ছিল আজকে সমগ্র বাংলাদেশের আয়োজনে। আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।